ভারতের কাছে ধাক্কা খেয়ে এবার বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে তুর্কি। যে খবর সামনে এসছে তা ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। ঢাকা ইউনিভার্সিটি চত্বরে একাধিক পোস্টার দেখা গেছে, যেখানে কেউ বা কারা গ্রেটার বাংলাদেশ গড়তে চান। বিষয়টা খুব সহজভাবে নেবেন না। গ্রেটার বাংলাদেশের এই ম্যাপে যে সকল জায়গাকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ভারতবর্ষের একাধিক জায়গা, স্পেশালি তারা বাংলাকে বাংলাদেশের অন্তর্গত করেছেন। কিন্তু তুর্কির যোগটা কোথায়? একাধিক তথ্য বা ইন্টেল রিপোর্ট যেখানে সামনে এসছে, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে গোষ্ঠী বা গ্রুপ এই জিনিস করছেন, সেই গোষ্ঠীর পিছনে তুর্কি সরকারের হিউজ ফান্ডিং আছে। এবং এই সরকার এবার ইসলামিক এই জেহাদিদের প্রমোট করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশে শুরু করেছেন। অর্থাৎ পাকিস্তানকে প্রকাশ্যে ব্যাক করার পর এদের টার্গেট বাংলাদেশের কিছু যুব সম্প্রদায়, যাদেরকে উস্কে এবার ভারত বিরোধী প্রচার এবং ভারতের অখণ্ডতাকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে তুর্কি। এরপরেও সেলেবি নিয়ে কি পায়ে ধরাটা তুর্কির মানায়? প্রশ্ন কিন্তু উঠেই যায়। যেভাবে একের পর এক অ্যাকশন তুর্কির বিপক্ষে ভারত সরকার নিচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ইম্যাচিওর একটা পলিটিক্যাল ডিসিশন। এবং তুর্কি সরকার এবার যেটা করলেন, এতে ভারতের সঙ্গে যেটুকু সম্পর্ক ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হওয়ার জায়গায় পৌঁছে গেছে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো, সেই বলির পাঠা হয়ে মোহাম্মদ ইউনেস এবার গড়াগড়ি খেতে শুরু করবেন। অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনেসের বাংলাদেশকে যে পারছেন যখন পারছেন ব্যবহার করে দিয়ে চলে যাচ্ছে। কখনো চায়না, কখনো জাতিসংঘ, কখনো আমেরিকা, কখনো তুরস্ক। আসলে যে দেশের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি অত্যন্ত দুর্বল হয়, যে দেশ অন্যের উপরে ডিপেন্ড করে থাকে, তখন বারবার একটা দেশ আন্তর্জাতিক স্তরে এইভাবেই বলির পাঠা হয় এবং ভবিষ্যতেও হবে, আপনারা মিলিয়ে নেবেন। কারণ এই দেশের নির্দিষ্ট কোনো আদর্শগত পলিসি নেই, কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট নেই, কোনো ভিশন নেই, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ডেপথ মিলিটারি স্ট্র্যাটেজি নেই, ইকুইপমেন্ট নেই। ফলে যা হওয়ার তাই হচ্ছে। কি খবর এলো কালকে, আপনারা শুনুন, তাহলেই বুঝবেন এই খবর ভারতের জন্য কেন উদ্বেগজনক। যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি এনজিও গোষ্ঠী, সেই এনজিও শেখ হাসিনাকে সরানোর পিছনে আরো এক এনজিওর গল্প আমি আপনাদের বলেছিলাম। সেই এনজিওর পিছনে ইউএসএইডের টাকা ছিল, জর্জ সরোস এবং আলেকজান্ডার সরোসের ইনভেস্টমেন্ট ছিল। সেই এনজিওকে সামনে রেখে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী এক আন্দোলনের প্লট তৈরি করা হয়েছিল এবং একাধিক ইন্টারভিউ নিয়ে এই সকল ছাত্র নেতাদের কিন্তু স্কাউট করা হয়। ফের একবার বাংলাদেশের এনজিওর দাপাদাপি শুরু হয়েছে এবং এক্ষেত্রে সেই এনজিও স্বপ্ন দেখছেন গ্রেটার বাংলাদেশ তৈরি করতে হবে। এবং সেই এনজিও কোথা থেকে শুরু হয়েছে? আরও এক ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে অন্যতম প্রাচীনতম ইউনিভার্সিটি, এবং ঢাকা ইউনিভার্সিটি যে গরিমা, যে সম্ভ্রম, সে সম্মান আজ যে কোথায় গিয়ে পৌঁছেছে, এই ধরনের অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। সেই ইউনিভার্সিটিতে অদ্ভুতভাবে একটি নতুন গ্রুপের উদ্ভব হয়েছে। এই গ্রুপের দাবি হলো সালনাতে বাংলা, অর্থাৎ গ্রেটার বাংলাদেশ তৈরি করো। এই সালনাতে বাংলা মানে হলো গ্রেটার বাংলাদেশ, বৃহত্তর বাংলা তারা তৈরি করতে চাইছেন। এতটা অবধি ঠিক ছিল। পরবর্তীকালে জানা যায় এই এনজিওর পিছনে তুর্কিস একটি কোম্পানির ফান্ডিং আছে, এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো সেই কোম্পানি আবার তুর্কি সরকারের একটি ঘনিষ্ঠ কোম্পানি। অর্থাৎ তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান, তার যে পার্টি, সেই পার্টির নাম হলো AKP, অর্থাৎ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। সেই পার্টি সরাসরিভাবে ফান্ডিং করে। সেই কোম্পানি এবার বাংলাদেশের এনজিও তাদেরকে ফান্ডিং করছে। তারা এবার সালনেতে বাংলা এই পোস্টারে বাংলাদেশকে পুরো মুড়িয়ে দিয়েছে, যাদের স্বপ্ন গ্রেটার বাংলাদেশ। অর্থাৎ তুরস্কতে বসে এরদোয়ান এই ধরনের কলকাঠিটি নাড়াচ্ছেন এবং পরিষ্কারভাবে তুর্কের যে অফিসিয়াল স্ট্যান্ড তা আমাদের সামনে এখন এস্টাবলিশড হয়েছে। তারা ভারতকে অশান্ত করতে চাইছেন এবং এরদোয়ান যেরকম চেয়েছিলেন নিউ অটোম্যান এরা শুরু করতে, অর্থাৎ বৃহত্তম ইসলামিক সমাজ তৈরি করতে, সেই বৃহত্তম ইসলামিক সমাজ তৈরির জন্য এরা পাকিস্তান এবং বাংলাদেশের জেহাদিদের
ইনভেস্টমেন্ট করে প্রমোট করার চেষ্টা করছেন যেন ভারতকে কোনো না কোনোভাবে অশান্ত করা যায়। এতটা তো ঠিকই ছিল, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের ডিপ্লোম্যাটরা এ বিষয়গুলো সামলে নেবেন। কিন্তু আমার প্রশ্ন, এরপরে তুরস্ক যেন কোনোভাবে ভারতের পায়ে ধরার অবধি সুযোগটা না পায়, অবিলম্বে তুরস্কর সঙ্গে যেন সম্পর্ক ছিন্ন করে ভারত। এই জিনিস তো দিনের পর দিন চলতে দেওয়া সম্ভব নয়। কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ, পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ দূরে সরে গেলে আবার কোনো একটা ইসলামিক কান্ট্রিকে দিয়ে ভারতবর্ষের উপর এই ধরনের প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করবে তুরস্ক, আর আমাদের মেনে যেতে হবে। এ তো সম্ভব নয়। যে কথাগুলো সামনে এসছে সেখানে বলা হচ্ছে তারা চায় ভারতবর্ষের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে তা বাংলাদেশের সঙ্গে যেন যুক্ত হয়ে যায়। এছাড়া একাধিক রাজ্যের কথা তারা বলেছেন। তারা বলেছেন মায়ানমারের আরাকান স্টেট যেন বাংলাদেশের বৃহত্তম বাংলাদেশের অংশ হয়। তারা চেয়েছেন বিহারকে, ঝাড়খণ্ডকে, উড়িষ্যাকে, এমনকি বাংলার একাধিক অঞ্চলকে নিয়ে তারা বৃহত্তম বাংলাদেশ তৈরি করতে চায়, যা ভারতের সিকিউরিটি পারপাসেও অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টাকে একদম লঘু করে নেবেন না, কারণ এই একটা ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসকে বদলে দিয়েছে। বাংলাদেশকে ধ্বংসের মূলে কিন্তু এই ছাত্র আন্দোলন এবং এনজিও দ্বারা এই ফান্ডেড এই রকম একাধিক গ্রুপ। কোথা থেকে ছাত্ররা টাকা পেয়েছিল হাসিনা বিরোধী আন্দোলনে? হাসিনা বিরোধী আন্দোলনে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রের যোগান কে দিয়েছিল? কিভাবে গ্রাউন্ড লেভেলে আইএসআই কাজ করেছিল? কিভাবে ইউএসএইডের টাকা ছাত্রদের মধ্যে বন্টন হয়েছিল? একাধিক প্রশ্ন কিন্তু আজও উঠেছে। আমি একাধিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তথ্য প্রমাণ সহ। এমনকি ডোনাল্ড ট্রাম্প এসে এই ইউএসএইড নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। ইলন মাস্ক অব্দি টুইট করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে দেখছি তুরস্ক এই বৃহত্তম ষড়যন্ত্রের অংশীদার, যারা পাকিস্তানকে ওপেনলি অস্ত্র দিয়েছেন, পাকিস্তানকে রাষ্ট্রসংঘে ওপেনলি স্ট্র্যাটেজিক্যালি সাপোর্ট করেছেন। এমনকি ভারতবর্ষ যখন 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, সেখানে পাকিস্তানের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, এই ধরনের বালখিল্য কমেন্ট তুরস্ক সরকারের পক্ষ থেকে এসছে। এই তুরস্ক এখন গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। অর্থাৎ তুরস্কর যে সরকার আছে তারা যে চাইছেন প্যান ইসলামিক এক্সপেনশন, সেই প্যান ইসলামিক এক্সপেনশনের প্রথম বলি হতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে সাইড করে দিন, পাকিস্তানের আর ক্ষমতা সে অর্থে নেই। বাংলাদেশকে ধরে তারা এবার ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন। তারা কি করছেন? তারা বেসিক্যালি আরও যদি তথ্য নিয়ে দেখবেন বাংলাদেশে একাধিক রিলিজিয়াস পারপাসে চ্যারিটি করছে তুরস্ক, ধর্মান্ধ করে তুলছে মানুষকে। বাংলাদেশের এমনি অনেক মৌলানা মৌলবাদীরা আছে যারা ভারত বিরোধী স্লোগান দেন। ইউটিউবে দেখবেন অসংখ্য ভিডিও আছে যেখানে ধর্মের নামে ভারত বিরোধিতাকে প্রশ্রয় দেওয়া হয়। ইসলাম ধর্ম প্রচার করুন, এতে অসুবিধা নয়। ভারতবর্ষের মধ্যেও ইসলাম ধর্মকে গুরুত্ব দেওয়া হয়। ভারতবর্ষ একটাই ধর্ম নিরপেক্ষ দেশ সংবিধান অনুযায়ী। কিন্তু ধর্মের নামে ভারত বিরোধিতাকে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং সেটাকে পিছন থেকে ব্যাক করছে তুরস্ক। এটা তো সত্যি মেনে নেওয়া যায় না। সেখানে দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে এই ধরনের এনজিওরা রিলিজিয়াস চ্যারিটি করছে। 2 নম্বর যেটা করছে, ইসলামিক একাডেমি গ্রুপ তৈরি করতে সাহায্য করছে তুরস্ক। ইসলামিক একাডেমি গ্রুপ, এর পোশাকি নাম মাদ্রাসা। এই মাদ্রাসা কালচার কিন্তু আফগানিস্তানে করে আফগানিস্তানের সরকারকে বদলে দিয়েছিল ওয়েস্টার্ন কান্ট্রিরা। আপনারা হয়তো জানেন আফগানিস্তানে একাধিক মাদ্রাসা তৈরি করেছিল একসময় আমেরিকা, সৌদির মতো দেশ, এবং সেই মাদ্রাসাতে যে শেখানো হতো, যে পঠন পাঠন হতো, তা কিন্তু পরবর্তীকালে ইসলামিস্ট জেহাদি তৈরি করতে সাহায্য করেছিল, যা একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে পাকিস্তান বলেছিল না, আমাদের ডিফেন্সের সেকেন্ড লাইন হলো আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা। অর্থাৎ এই মাদ্রাসাকে কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি শুধু নয়, স্ট্র্যাটেজিক্যালি হিসাবে ব্যবহার করেন এই সকল তুরস্কর মতো দেশ। আর সেই ইসলামিক একাডেমিক গ্রুপে ফান্ডিং করতে শুরু করেছে তুরস্ক। তুরস্কের যে সরকার আছে একেপি গ্রুপ, সেই একেপি পার্টির পক্ষ থেকে এই ধরনের ফান্ডিং বাংলাদেশে আসছে, যার প্রথম ঝলকটা দেখা গেল কাল ঢাকা ইউনিভার্সিটি পোস্টারে 6 লাখ। এই সকল সংগঠনের দাবি সালনাতে বাংলা, গ্রেটার বাংলাদেশ তৈরি করতে হবে। মোহাম্মদ ইউনূস দেখলেন, প্রশ্রয় দিলেন, খবরগুলো প্রমোট করলেন এবং তুরস্ককে ধন্যবাদ দিলেন টাকা পাঠানোর জন্য। কোথায় গেল সরকারের অ্যাক্টিভিটি? মোহাম্মদ ইউনূস জেনে শুনে বিষ পান করছেন না তো? সেই বিষ যখন তার শরীরে ঢুকছে, তার জীবনের আয়ু, রাজনৈতিক জীবনের আয়ু
স্থায়িত্বকরণ বা দীর্ঘায়িত হবে তো সেই বিষ পান করে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভারতের ক্ষেত্রে কেন বিপজ্জনক? প্রথমত, আইডিওলজিক্যাল একটা থ্রেট কিন্তু আসছে, তা আপনারা বুঝতে পারছেন। ভারতের দুই প্রতিবেশী দেশ যে আইডিওলজিতে বিশ্বাস করছে, ভারতবর্ষ কিন্তু সেই আইডিওলজিতে বিশ্বাস করছে না। ভারতবর্ষ উন্নতিতে বিশ্বাস করে। ভারতবর্ষের জিডিপি, ভারতবর্ষের সামরিক শক্তি, ভারতবর্ষের স্টার্ট আপ, একাধিক ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু তুলনাতেই আসে না। সেখানে দুই প্রতিবেশী দেশ ইসলামিক জেহাদিকে প্রমোট করছে। এমনকি সেই প্রমোশন ইউনিভার্সিটির দোরগোড়ায় ঢুকে গেছে, এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্র, এদের রক্তের অন্ধে যখন এই ধরনের কথাবার্তা ঢুকে যাচ্ছে, তারা সরাসরি ভারত বিরোধী এক যন্ত্র মানবে পরিণত হচ্ছে, যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয়। দ্বিতীয়ত, সিকিউরিটি থ্রেট। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডারের এতটা অংশ একে অপরের সঙ্গে শেয়ার করছে যে 100% নিশ্চিত থাকুন, এতে ভারতের সিকিউরিটি থ্রেট কিন্তু বাড়বে। যদিও ভারতের মিলিটারি, বিএসএফ সদা তৎপর, মিলিটারি তুলনাতেই আসে না বাংলাদেশের সঙ্গে, কিন্তু চিকেন স্নেক, সেভেন সিস্টার্স, ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গায় যেভাবে অনুপ্রবেশের দাপট বাড়ছে, সেখানে কিন্তু ভারতের সিকিউরিটি থ্রেট মধ্য গগনে গিয়ে পৌঁছাচ্ছে, যা ভারতের উদ্বেগের বিষয়। কিছুদিন আগে বহু বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশে কিন্তু নতুন করে উত্তাপ বেড়েছে, কিন্তু এরপরে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলাদেশিরা ভারত বিরোধিতা যে আরো কয়েক গুণ বাড়াবে, তা কিন্তু নিশ্চিতভাবে বলাই যায়, বোঝাই যাচ্ছে। পাশাপাশি আপনারা যদি দেখেন, এতে ভারত সরকারও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। সুন্দরবনে ভারত সরকার 7টি নতুন ফ্লোটিং আউটপোস্ট তৈরি করছে, যাদের কাজ হলো ইসলামিক জেহাদিদের ভারতে ঢুকতে বাধা দান করা। কিন্তু এত বড় বর্ডার এবং বিভিন্ন জায়গায় যেহেতু এখনো কাঁটাতার নেই, ফলে ভারতের সেনাবাহিনী, বিএসএফ এর ক্ষেত্রেও কিন্তু কাজটা একটু কঠিন। সবটা যে তারা করবে সেটা নয়। ফলে ভারতবাসীর কাছেও এক্ষেত্রে আবেদন, যখন যেরকম ভাবে অনুপ্রবেশকারীদের আপনারা চিহ্নিত করতে পারবেন, সরকারের সাহায্য নিন। কারণ এই জিনিস কিন্তু অত্যন্ত গভীর জায়গায় পৌঁছে গেছে, এবং এই ধরনের খবর সামনে আসার পর তুরস্ক সরকার কি সাফাই দেয়, তা আমরা নিঃসন্দেহে দেখব। সেলেভি বলেছিল, মনে আছে তো, যে আমরা শুধু তুরস্কতে রেজিস্টার্ড, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইউকে, ইউএস, সিঙ্গাপুর সব দেশ থেকে এসছে। কিন্তু এই ধরনের টেরোরিস্ট ফান্ডিং তুরস্ক অফিসিয়াল পার্টি করছে, এবং তারা ভারতবর্ষকে বিচ্ছিন্ন করে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাইছে। এরপরে তুরস্ক সরকারের অফিসিয়াল বক্তব্যটা কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আরো প্রশ্ন থেকে যায়, মোহাম্মদ ইউনূস সবকিছু জেনে শুনেও কেন নীরব? তার হাতে কি ক্ষমতা নেই? না, তিনি জেনে বুঝে আজকে চুপ করে আছেন। এই বিষ পান তিনি আর কতদিন করবেন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন ভারতের কি করা উচিত, আপনারা কিভাবে দেখছেন এই পদক্ষেপ। ধন্যবাদ।